নমস্কার, দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি দৈনিক পর্বে আড্ডায়। আজ আমাদের বিশেষ অতিথি অমর মিত্র। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার, আপনারা এসছেন এবং দৈনিক সংবাদের এই যে অনলাইন যে পোর্টালটা বেরোবে এটাকে আমি শুভেচ্ছা জানাই। আচ্ছা, আপনার অনেক লেখা উপন্যাস, ছোট গল্প। আজকে আমরা মূলত ছোট গল্পেই কনসেন্ট্রেট করব। আপনি একটা জায়গায় লিখছেন যে শুরুর দিকে নাটক লিখতে চেয়েছিলেন। এই পর্বের কথা একটু জানতে চাই। নাটক লিখতে চেয়েছিলেন মানে কি, একজন যারা এই সমস্ত থেকে নানান নানান পরীক্ষা নিরীক্ষা করে, মানে জীবনকে নিয়ে। আমার বাড়িতে আমার দাদা নাটক লিখতেন, ফলে আমিও নাটক, একটা চেখবের ওই মুখোশ বলে একটা গল্পের ড্রামাটাইজ করেছিলাম। তারপরে আমি রেডিও নাটক লিখেছি, টেলিভিশনের স্ক্রিপ্ট লিখেছি এবং একটা ফিল্মের স্ক্রিপ্টও লিখেছিলাম, দুটো। তারপর আমি নিজের একটা গল্পের ফিল্মের স্ক্রিপ্ট লিখেছিলাম, দুটোই হয়ে ওঠেনি। এই শেষ যেটা করেছি কয়েক বছর আগে, রাজা সেন আমার শোনাই ছিল নদীর নাম উপন্যাসটির ছবি করবেন বলে রাইট কিনেছিলেন এবং আমাকে দিয়ে স্ক্রিপ্টটাও করালেন, কিন্তু শেষ অবধি সেটা এখনো হয়ে ওঠেনি। এই আর কি। তা এগুলো আমি পারি। আমি নাটক তো এখনো লিখেছি। এই গত 24 সালে আমি শূদ্রক নাট্যপত্রে একটি নাটক লিখেছি, আর ভালুক চড়ায় ফেরা। আর একটা নাটক আমি কয়েক বছর আগে লিখেছি, শেষ পাহাড় অশ্রু নদী নামে। ওটা তো অভিনয় হয়, ব্যাঙ্গালোরের একটি দল করে আর করিমপুরের একটা দল করে। ওটা অনেকবার অভিনয় হয়েছে। এই আর কি। নাটক কিন্তু কম লিখি আমি, গল্প উপন্যাস লেখাতেই স্বচ্ছন্দ আর কি। আপনি এক জায়গায় লিখছেন কেরানির মৃত্যু গল্পটি আপনাকে আধুনিক গল্পের পাঠ দিয়েছিল। এই প্রসঙ্গে একটু বিস্তৃত জানতে চাই। হ্যাঁ, আধুনিক গল্প মানে কেরানির মৃত্যু। একটা কেরানির সেই গল্পে কোনো গল্পই নেই। কেরানি তারা নাটক দেখতে হেঁচে ফেলেছিল। হাঁচি যেমন আসে, দেখে সামনে তার বস বসে আছে, সেই মানুষটি একটু বিরক্ত হলেন, এটা ব্যাঘাত ঘটল নাটক দেখায়। তারপর কেরানি ভয় পেতে আরম্ভ করলো। এই যে নগরের বা নিম্নবিত্ত মানুষের এই যে ভয় এবং তার জীবিকা চলে যাওয়ার ভয়, এই ভয়ের চেয়ে তো আধুনিক আর কি হবে। আগের দিনে তো এটা ছিল না। আগের যে সমস্ত গল্প আমরা পড়েছি আমাদের বাংলা সাহিত্যে বা অন্যান্য সাহিত্যে, সেগুলো ঠিক এই রকম নয়। এই গল্পটায় গল্পই কিছু নেই। তারপরে সেই কেরানি বসের কাছে মার্জনা চাইতে চাইতে ঘুরতে লাগলো যে ওটা আমি ইচ্ছে করে হাসিনি, এবং সেই থিয়েটারের মধ্যে কয়েকবার বলার চেষ্টা করলো। তো বস বারবার বিরক্ত হচ্ছিল। একবার খুব বিরক্ত হলো, আরেক মশাই কি করছেন। বস তাকে চিনতেই পারেনি। তারপরে তার বাড়িতে গিয়ে শেষ অব্দি কেরানি মারাই যায় ভয়ে। এটাকেই আমি আধুনিক বলতে চেয়েছি। আধুনিক জীবন তো এইটাই। এখন এই নগরের জীবনও তো তাই। নগরের মানুষ তো যারা চাকুরিজীবী, যাদের এমনি কোনো, আগের দিনে মানুষ কৃষিজীবী মানুষ, তার কৃষি জমি থাকতো, থাকতো, একটা অবলম্বন থাকতো, সে নিজের স্বাধীন চাষবাস করতো, যা লাভ হতো হতো। কিন্তু যেই মানুষ অন্যের উপর নির্ভর হয়ে, মানে পরনির্ভর হয়ে গেল, তখনই মানুষের ভিতরে এই ধরনের একটা অস্থিরতা, এই ধরনের কি বলে, যাকে আমরা আতঙ্ক বলি, যে আমার জীবিকা চলে গেলে আমি কি করব। ওই কেরানি তো ওই কি করব, আমার জীবিকা চলে গেলে কি করে আমার চলবে তাতেই তো মারা গেল। এটা তো মানুষ তো এখন স্বাধীন নয়। স্বাধীন জীবিকা বলতে কিছু আছে, ব্যবসায়ী যারা করেন, ব্যবসা করেন, কিন্তু তাও নয়। তার সর্বত্রই কোথাও না কোথাও বাধা হয়ে আছে সকলে, এবং সেটাই এই আধুনিক পৃথিবীর গুণ আর কি। এই আধুনিক পৃথিবীর লক্ষণ এইটা। ফলে কেরানির মৃত্যুর চেয়ে আধুনিক গল্প খুব কম হয়, এটাই আমার মনে হয়েছে। অন্য গল্প যা আছে, সেই কাহিনী যা আছে, তার সঙ্গে এর অনেক তফাৎ।
কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন আপনার বড় দাদা মনোজ মিত্র। মনোজ মিত্রের কোন সত্তা আপনাকে বেশি আকর্ষণ করে? অভিনেতা মনোজ মিত্র না নাট্যকার মনোজ মিত্র? নাট্যকার, উনি তো খুব বড় নাট্যকার ছিলেন, অসম্ভব সৃজনশীল নাট্যকার ছিলেন এবং মৌলিক নাট্যকার ছিলেন। বাংলা মৌলিক নাটকের বহুদিন ধরে অভাব ছিল। কয়েকজনই মাত্র এটা রচনা করেছেন, তা বাদ দিয়ে বেশিরভাগ বিদেশি নাটকের অনুবাদ আমাদের এখানে মঞ্চস্থ হতো। সেখানে ওনার এই মৌলিকতার জন্যই ওনার প্রতি আগ্রহী, মানে সবচেয়ে বেশি আকর্ষণ করে। অভিনেতা হিসেবে বড় অভিনেতা, কিন্তু নাট্যকার হিসেবেও আরো বড়, এটা আমার মনে হয়। এবং নাটক তো পাঠযোগ্য, মানে মঞ্চে না দেখলেও আমি শুয়ে শুয়ে দুপুরে পড়তে পারি। সেটা একটা বড় গুণ আর কি। আমাদের অধিকাংশ নাটকের এই পাঠযোগ্যতা অনেক কম, আছে কিন্তু অনেক কম আর কি, এইটাই। কবি থাকেন হলদি নদীর ধারে, হলদি নদীর অনতিদূর এক গ্রামে। তাদের পরিবারের চাষবাসই ছিল জীবিকা। কবির বাবা চাষ করতেন, কবির কাকা চাষ করতেন। কবি বলতেন তারা সাত পুরুষ চাষা। একটা এমন সময় ছিল যখন খতিয়ান বলে কিছু বস্তু ছিল না, দাগ বলে কিছু ছিল না, তখন জমির অফিস ছিল না, খাজনা আদারে তহসিলদার ছিল না, শুধু ছিল জমি, সকলের জন্য জমি। গায়ের লোক ভাগ করে নিয়েছিল যার যতটা দরকার। কতটা দরকার হতো বাকিটা পড়ে থাকতো, কেউ তার দিকে নজর দিত না। প্রাচীন তাম্রলিপ্ত বন্দরের দিক থেকে আসা কবির অনুরাগী আর এক তরুণ কবি সেলিম মল্লিক বলল, বাকি জমিতে কি হতো? পড়ে থাকতো। বললাম না, সে তো জঙ্গল হয়ে যাবে। কবি বললেন, জঙ্গলই তো হতো। জঙ্গলে কত রকম পাখি এসে বাসা বাঁধত। আরে পাখিদের তো থাকার জায়গা দিতে হবে। জঙ্গল পুড়িয়ে দিলে হবে না গাছ কেটে দিলে হবে? সব রেখে দিতে হবে। পাখিরা তো গাছের ডালে বাসা বাঁধে, আকাশে উড়ে বেড়ায়। মাটিতে কি থাকতো? কেন? হরিণ, কেঁচো, ব্যাং, সাপ, বনবিড়াল, বাগডাসা, হুড়াল, প্রজাপতি, জোনাকি, কত কি। আপনি দেখেছেন? কবি বললেন, দেখিনি। আবার এক রাত্রে চাঁদের আলোয় দেখি আমাদের উঠোনে দুটো হরিণ বেড়াতে বেড়াতে চলে এসেছে। তারপর তারপর বললো, একটু জলপাই কোথায় বলতে পারেন? তারপর আমি বললাম, জঙ্গলে কি জলপাই গাছ নেই? শুনে হি হি করে হাসতে লাগলো হরিণ আর হরিণী। হেসে ওর গায়ে ঢলে পড়তে লাগলো। বলল, সুকুমার রায় কিশলয় বইয়ে পড়েছি। তারপর থেমে বলল, অনেকদিন বৃষ্টি হয়নি কিনা, তাই জল খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছিলাম। জল দিলেন? দিলাম, গামলা করে জল দিলাম। তারা তেষ্টা মেটালো। তখনই গুরু গুরু মেঘ ডাকতে শুরু করলো। বৃষ্টি হলো? ওরা তো হরিণ না, ওরা ছিল মেঘ। ওরা ছিল মেঘ দেবতা আর মেঘ দেবতী। তবে যে বললেন হরিণ, ভুল বলেছি। ওরা কালো হরিণ, মেঘের মতো রং। গামলা ভরে জল খেয়ে ওরা অন্ধকারে ছুটে গেল। তারপর মেঘের ডাক উঠল। গায়ে গরুর যখন প্রসব বেদনা ওঠে তেমনি ডাক। শোনো সেলিম, তুমি যদি মানুষকে জল দাও তেষ্টায়, মেঘ হবে আকাশে। তুমি যদি পাখিদের খাবার দাও, পাউরুটি বিস্কুট, আকাশে মেঘ হবে, ফলন ভালো হবে। তুমি যদি দেখো প্রজাপতি ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছে, তাদের উড়ে বেড়াতে দাও, শুনবে দূর আফ্রিকার সোমালিয়া দেশে 2 বছর বাদে বৃষ্টি নেমেছে, দুর্ভিক্ষ চলে যাবে। এটা পড়া হলো গাঁ বুড়ো অন্যান্য গল্প, এই বইটা থেকে। বাংলা কবিতায় অনেক বিবর্তন ঘটেছে জীবনানন্দের পর থেকে, কিন্তু বাংলা গল্পে কতটা পরিবর্তন ঘটেছে, বিবর্তন কতটা হয়েছে বলে আপনি মনে করেন? বাংলা গল্পে অনেক হয়েছে। বাংলা গল্প আজ থেকে 50 বছর আগে, 50 বছরটা তো কমই হলো, একটা পরিবর্তন আসতে সময় লাগে। তা যাই হোক, আধুনিক যে বাংলা গল্প লেখা হচ্ছে সে তো আমাদের যে আগেই যা লেখা হচ্ছে তার থেকে তো অনেক তফাৎ এর সঙ্গে। আর অনেকে গল্পের ফর্ম ভেঙেছেন, মানে আঙ্গিক ভেঙেছেন এবং নতুন ভাবনায় গল্প লিখেছেন। যেমন 60-এর দশকে বাসুদেব দাশগুপ্ত লিখেছিলেন, সুবিমল মিশ্র লিখেছিলেন,
অবনীধর লিখেছিলেন, আমাদের সন্দীপন চট্টোপাধ্যায়কেও নাম করতে হবে, দেবেশ রায় লিখেছিলেন, এসব গল্প এরা যা লিখেছিলেন, শ্যামল গঙ্গোপাধ্যায়, এসব গল্পের ধরনই আলাদা। এবং এরা যে সমস্ত গল্প লিখেছেন আরো আগে যা লেখা হয়েছে তার থেকে আলাদা। আধুনিক ভাবনা, আধুনিক জনজীবন, এই পৃথিবী, এদের গল্পের মধ্যে একটা দার্শনিক বোধ নিহিত থাকতো, আছে আর কি। ফলে এগুলো এখনো পড়ি। অনেকে লেখাকে বলেন সন্তানের মতো, লেখকের নাকি গর্ভ যন্ত্রণা হয়, এটা নিয়ে অনেকেই হাসাহাসি করে, আপনি কি বলবেন? লিখতে ভালো লাগে, একটা লেখা যতক্ষণ না হচ্ছে শেষ হচ্ছে, যদি আরম্ভ করলাম, যদি আমি ঠিক পৌঁছতে পারি, যা আমি যদি স্যাটিসফাইড না হই, মানে আমি যদি নিজের লেখা লিখতে লিখতে যদি আমার ভেতরে মনে হয় না, বা এটা যদি মনে হতে থাকে যেটা এটা হচ্ছে না, তখন আমার ভেতরে একটা উদ্বেগ কাজ করে। এটাকে অনেকে গর্ভ যন্ত্রণা বলেন, যন্ত্রণা যন্ত্রণা কিছু নয়, এতে উদ্বেগ কাজ করে। অন্যমনস্ক হই, গল্পটা কোথায়, এই গল্পটা কি হলো, উপন্যাসটা এখানে গিয়ে আটকে গেছে, এরপরে কি হবে, কদিন ফেলে রাখলাম, আবার লিখতে বসলাম, এরকম হয়। আমি তো ধ্রুবপুত্র উপন্যাস 7 বছর ধরে লিখেছিলাম। 7 বছর কি টানা লিখেছিলাম? এই লিখলাম, 6 মাস ফেলে রেখে দিয়েছি, রেখে অন্য লেখালেখি লিখেছি। তারপর আবার ওই ওই সেই পাণ্ডুলিপি নিয়ে বসলাম, আবার দেখলাম, তখন তো কাগজে কলমে লেখা, তো পড়ে পড়ে দেখলাম, আবার লিখতে আরম্ভ করলাম। এইভাবেই তো লেখা হয়, এইভাবেই। এটাকে গর্ভযন্ত্রণা বলার কিছু নেই। এ তো লেখাটা হচ্ছে কি হচ্ছে না, হলে তবু একটা নিশ্চিন্ত হওয়া যায়, আবার না হলে একটা উদ্বেগ কাজ করে, এই অবধি। না, লেখা কি সন্তানের মতো? তো এত সন্তান, তাই কি আমার তো অনেক নিজের অনেক লেখাকে আমি এখন রিজেক্ট করতে ইচ্ছে করে। তখন মনে হয়েছিল খুব ভালো, এখন মনে হয় অতটা আমার দরকার নেই, আমার আরো ভালো লিখতে পারতাম ওই লেখা, এরকম তো মনে হয়। একটা ডিসস্যাটিসফ্যাকশন সবসময় থাকে, আমার ভিতরে আছে সেইটা। ফলে সন্তান হোক যাই হোক, নিজের সৃষ্টি করা তো, ফলে তাতে একটা মায়া মমতা থাকে, কিন্তু মায়া মমতার চেয়েও যদি আমার প্রত্যাখ্যান করার ক্ষমতাটা থাকে, তাহলে একজন লেখকের লেখা আরো উন্নত হয়। অনেকেই বলেন লেখক হতে গেলে ব্যক্তি জীবনে শৃঙ্খলার প্রয়োজন, কবিরা অনেক বেশি উচ্ছৃঙ্খল গদ্যকারদের তুলনায়, আপনি বিষয়টা কিভাবে দেখেন? এটা একটা মোদ্দা কথা হলো, আমি একটা উপন্যাস লিখছি, প্রায় 2 লাখ 2.5 লাখের উপরে শব্দ তার, ওটা ধরুন ধ্রুবপুত্র, এই এই তার জন্য তো আমাকে অনেক সময় দিতে হয়, অনেক ভাবতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। কোনোদিন লিখতে বসলাম, লেখাই হলো না, কিন্তু তাকে তাকে নিয়েই আমায় থাকতে হয়। এরকম গল্প উপন্যাস, এর পেছনে পরিশ্রম যায়, তার বিশৃঙ্খলা হলে এগুলো লেখা হবে কি করে? আর বিশৃঙ্খল এই প্রত্যেকেই একটা এটা কতগুলো নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে শিল্প, কবিরা এটা করেন না হয়তো, তাদের তো এতটা এই কায়িক পরিশ্রম যেটা গদ্য লেখায়, সেটা কবিতায় সেই কায়িক পরিশ্রম নেই। আপনার জীবনে রবীন্দ্রনাথের প্রভাব কতটা? আমার জীবনে কি, বাঙালি জীবনে যে বাড়িতে একটু সংস্কৃতি চর্চা টর্চা আছে, সে বাড়িতেই তো রবীন্দ্রনাথের প্রভাব হবে। যে আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে বড় হয়েছি, একটু বড় হয়ে আমি জীবন স্মৃতি পেয়েছিলাম, জীবন স্মৃতি আমাকে উপহার দিয়েছিল, জীবন স্মৃতি পড়তে পড়তে বড় হয়েছি। আরো পরে রবীন্দ্রনাথের ছোট গল্প, কবিতা, এটা একটা জাতির কাছে এইরকম একটা হিমালয় প্রমাণ ব্যক্তিত্ব থাকতে, যার বহু সৃষ্টির বহু পথ আছে, সেগুলোর মুখোমুখি যখন হই, তখন তো কিভাবে প্রভাবিত হয়েছে নিজে বলতে পারবো না, ভেতরে ভেতরে তো এই আমাকে যে আমি তো আমি যতটুকু তৈরি হয়েছি তার পেছনে তো তার দান আছেই।
কিভাবে আছে সেটা তো বলা সম্ভব নয়। আপনি ভূত বা অলৌকিকতায় বিশ্বাস করেন? না, অলৌকিকতা আর ভূতে আমি সেভাবে বিশ্বাস করি না। আহ, কারণ যেটায় বিশ্বাস করি না সেই জন্য ভূতের গল্প আমি খুব, তবে লেখার গুণে ভূতের গল্প তো অবশ্যই পাঠ্য, তখন সেটা পড়ি। আমি শরদিন্দু পড়েছি, বা ছোটবেলায় হেমেন্দ্র কুমার রায় পড়েছি। এখন কেমন পড়লে লাগবে আমি জানি না। আহ, এবং এখন তো একটা আলাদা মনন তৈরি হয়েছে। কিন্তু আমি নিজে ভূতের গল্প লিখেছি ছোটদের জন্যে, এবং একদমই ছোটদের জন্য। সেই গল্পের মধ্যে যত না ভয়, তার চেয়ে হাসি মশকরা অনেক কিছুই আছে, এবং নানান রকম ফ্যান্টাসি আছে। এবং সেই গল্প পড়লে কোনো শিশুর মনে বা বালকের মনে, কিশোর কিশোরীর মনে কোন রকম কুসংস্কার, ভূতের ভয় তৈরি হবে না। মার্কস বা ফ্রয়েডের দর্শন বাংলা সাহিত্যকে কতটা পুষ্ট করেছে বলে আপনি মনে প্রথম করেন? জীবনে তো মানিক বন্দ্যোপাধ্যায় কিছুটা ফ্রয়েডের দর্শনে বিশ্বাসী ছিলেন। পরে তার এটা পাল্টে গিয়ে তিনি মার্ক্সবাদী দর্শনে বিশ্বাসী হন। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় যে লেখা ক্লাসিক, যে লেখা পড়তে আমরা ভালোবাসি, সেই সব লেখাই দুটোরই বাইরে। এই দুটোরই বাইরে, ধরুন পদ্মা নদীর মাঝি, এই যে জলজীবনের কথা, ইতিহাসকে ধরা, সময়কে ধরা, এটা হচ্ছে বড় লেখকের নিজস্ব সময়কে অনুভব করার ক্ষমতা। সেই সময়কে অনুভব করার ক্ষমতা থাকলেই সে বড় লেখক হয়। ফলে তিনি বড় লেখক হন। মানিক বন্দ্যোপাধ্যায়ের ওইটা ছিল। ফলে মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, এসব তো এসবে অনেক রকম মার্ক্সবাদী ব্যাখ্যা দিতে পারেন, বা কিন্তু আমার কাছে, বা ওই দিবারাত্রির কাব্য উপন্যাসটি, তার অনেক রকম ব্যাখ্যা হতে পারে। কিন্তু এগুলো মানিক বন্দ্যোপাধ্যায় বড় লেখক, এবং ওর নিজস্ব দর্শন এর ভেতর থেকে বেরিয়ে এসেছে। কোনো পৃথিবীতে কোনো দর্শনই শেষ অব্দি স্থায়িত্ব পায় না। প্রথমে মানুষ তাতে আকৃষ্ট হয়, তারপরে সেই দর্শনকে যখন ব্যক্তি জীবনে ব্যবহার করতে যাওয়া হয়, তখন যা তত্ত্ব আর যা বাস্তব দুটো মিলছে না, এটা হয়। তখন মানুষ সরে আসে, আবার ঘুরে পরে আবার সেই তার কাছে পৌঁছায়। এগুলো রাজনীতির জন্য খুব ভালো। আচ্ছা, এবার একটা র্যাপিড ফায়ার। মানিক বন্দ্যোপাধ্যায় না তারাশঙ্কর? তারাশঙ্কর। কেন, দু কথা বলুন। আমার মনে হয়, কেন আবার এইভাবে বলাও জানো, আর মানিক বন্দ্যোপাধ্যায় এমন এমন লেখা আছে যে পড়ে নিশ্চুপ হয়ে যেতে হয়। দুজনেই আমার প্রিয়, তবে হয়তো তারাশঙ্কর সম্পর্কে আমার একটুখানি আগ্রহ বেশি, কারণ তারাশঙ্কর তো এই পাড়াতেই থাকতেন, ছোটবেলায় দেখেছি। সেই জন্য দুজনেই বড় লেখক। ওইভাবে এদের দুজনকে আলাদা আলাদা করা যায় না, এক একজনে এক এক রকম লেখেন। রবীন্দ্রসঙ্গীত না নজরুল গীতি? রবীন্দ্রসঙ্গীত। উপন্যাস না ছোট গল্প? উপন্যাস। লিটল ম্যাগাজিন না বাজারি পত্রিকা? সাহিত্য পত্রিকা। বাজারি পত্রিকা যাকে বলে, যে বাজার যেটা বাজারজাত হয় এবং বিক্রি করে চেষ্টা করে পয়সা তোলে, সেটা যেমন তো হয়। এক সময় যে দেশ পত্রিকা, তাকে তো বাজারি পত্রিকা বলে, তো তারা কত ভালো ভালো লেখা চেপেছে। এবং একটা সময় আমাদের যে অল্প বয়সে আমরা যেমন দেশ পত্রিকা পড়েই আমাদের বাড়িতে আসতো, পড়ে পড়েই আধুনিক বাংলা গল্পের সন্ধান পাই। অসীম রায়ের গল্প, একবার দেবেশ রায় লিখেছিলেন, আরো অনেক লেখকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প, শ্যামল গঙ্গোপাধ্যায়ের গল্প, এসব তো দেশ পত্রিকাতে পড়েছে। এখন নয় সেই পত্রিকার কেমন, আমি এখন আর পড়া হয় না, জানি না কেমন। এগুলো তো পড়েছি বাজারি পত্রিকা। আবার উপন্যাসও পড়েছি সেসব জায়গায়, যেমন খুব বাজারি পত্রিকায় শ্যামল গঙ্গোপাধ্যায়ের ঈশ্বরীতলার রূপকথা পড়েছি।
আবার ওই বাজারি পত্রিকায় শীর্ষেন্দুর ঘুণ পোকা পড়েছি, হ্যাঁ, সুনগঙ্গোর আত্মপ্রকাশ পড়েছি, মতি নন্দীর লেখা পড়েছি, মতি নন্দীর গল্প পড়েছি। সুতরাং আবার লিটল ম্যাগাজিনেও অনেক ভালো ভালো লেখা পড়েছি। আমি 12 মাস পত্রিকায় লিখেছি সারা জীবন ধরে বলতে গেলে, আর সারা জীবন ধরে লিখেছি অনেক পত্রিকায়, বহরমপুর থেকে বেরোতো, আমার অনেক প্রিয় গল্পর মধ্যে বেরিয়েছে। আবার 12 মাস পত্রিকায় লিখেছি, অনুষ্টুপে লিখেছি, পরিচয়ে লিখেছি, এসব তো আমার প্রিয় সাহিত্য পত্রিকা। এগুলো হয়তো ওই সমস্ত কাগজের মতো সার্কুলেশন অত ছিল না, কিন্তু তাতে পাঠকও পেয়েছি। সুতরাং দুয়েরই দরকার আছে, এটা আলাদাভাবে ওইভাবে এক কথায় উত্তর দেওয়া যায় না। হ্যাঁ, দেশ পত্রিকা তো বাংলা সাহিত্যকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে। একটা সময় করেছে। আমাদের জেনারেশনের যে লেখকরা, আমি অন্তত দেশ পত্রিকার সাহায্য ছাড়াই লিখেছি। আমি কয়েক বছর লিখেছি। আমি যত উপন্যাস লিখেছি পাণ্ডুলিপি থেকে ছাপা হয়েছে, বা ওই সমস্ত কাগজে ছাপা হয়েছে, বিভিন্ন কাগজে টুকরো টুকরো করে ছাপা হয়েছে। এই ধ্রুবপুত্র, অশ্বচরিত পুরোটাই পাণ্ডুলিপি। মোমেন শাহী উপাখ্যান প্রায় তাই, এই অনলাইন কাগজে কিছু কিছু ছাপা হয়েছে। তারপরে কুমারী মেঘের দেশ চাইও তাই, র্যাডক্লিফ লাইন একটা অনলাইন পত্রিকায় ছাপা হয়েছিল। সুতরাং আমাদের তো এই সমস্ত পত্রিকার সাহায্য আমার দরকার হয়নি। এবং আমাদের মধ্যে অনেক অনেক লেখক আছেন, আমাদের বন্ধু কয়েকজন আছেন যারা, নলিনী বেরা, সেও এগুলো বাদ দিয়েই তার ওই সবর চরিত বা সুবর্ণরেখা, এগুলো সবই পাণ্ডুলিপি থেকে হয়েছে। এগুলো এরা কোনো পত্রিকায় সাহায্য করেনি সেইভাবে, বরং আমাদের কলেজ স্ট্রিটের প্রকাশকরা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, প্রকাশকরা দাঁড়িয়েছিলেন। জীবনানন্দের কবিতা না উপন্যাস, কোনটা আপনাকে বেশি টানে? কবিতাও টানে। কবিতা তো প্রথমে পড়েছি, আগে তো জানতাম না জীবনানন্দ উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, পরে পড়েছি। যখন আমরা ধরুন 90 দশকে যখন প্রতিক্ষণে লিখি, এই তখন থেকে মাঝখানে বোধহয় 62-64 সালে দেশ পত্রিকায় এই মাল্যবান বেরিয়েছিল। তা বাদ দিয়ে আর কিছু, তখন তো আমরা অনেক ছোট। আর পরে প্রতিক্ষণে যখন লিখতাম শারদীয় সংখ্যায় জীবনানন্দের গল্প ছাপা হতো। তারপরে জীবনানন্দের উপন্যাস সমগ্র পড়েছি। এবং জীবনানন্দ আমাদের এখানে বাংলার যে দেশভাগ নিয়ে দেশভাগের উপন্যাস গল্প নিয়ে অনেক রকম সেমিনার আলোচনা হয়। জীবনানন্দের জলপাইহাটি উপন্যাস তো পুরোটাই তাই, পার্টিশন নিয়েই লেখা। এবং এই কলকাতা শহর, এবং জীবনানন্দর কবিতার ভেতরেও, কবিতাতেও তার মানে এই যে 1946-47 যে কবিতা, তার ভেতরেও এই শহর আছে। দুই আমার প্রিয়। এবং জীবনানন্দের যে গল্প উপন্যাস, সেগুলো যেন আমাদের সময় থেকে অনেক এগিয়ে ছিল, এবং এখনো পড়তে গেলে মনে হয় এই সময়ের লেখা, কি অপূর্ব লেখা। যেমন তার গদ্য, তেমনি তার বিশ্লেষণ এবং গভীরে যাওয়া, জীবনের গভীরে এক একটা মুহূর্ত তৈরি করেছেন এমন সুন্দর, এমন তার ভিতরে চিত্রকল্প, একদম চিত্ররূপময় এক একটা অংশ। যেন জলপাইহাটি উপন্যাসের মধ্যে এরকম অনেক অংশ আছে। তার ফলে জীবনানন্দের দুই আমার প্রিয়। তবে আমি যেহেতু গল্প উপন্যাস লিখি, উপন্যাসটা, কিন্তু কবিতাও তো পড়ি। এই তো কদিন আগে একটি পত্রিকায় আমি লিখলাম জীবনানন্দকে নিয়ে, সেখানে কবিতা এবং গল্প উপন্যাস এই সবেরই উল্লেখ আছে। আপনি নিজে কখনো কবিতা লিখেছেন? না, আমি সেইভাবে লিখিনি। আমি কবি হব কখনো ভাবিও নি। ও স্কুলে সবাই লেখে, সেই অল্প বয়সে 5-6-এ, ওসব লেখা নিয়ে কিছু না। আমি কবি হতে চাইনি। কবিতা লেখা খুব কঠিন, আমি কবিতা লিখতে পারি না। ত্রিপুরাতেও বাংলা সাহিত্য নিয়ে অনেক কাজ হয়, কবিতা, গল্প, উপন্যাস। ত্রিপুরার লোকেরা, সাহিত্যিকেরা বিশেষত কলকাতার সাহিত্যিকদের যতটা মান্যতা দেন, ত্রিপুরার লোকেদের কবিতা বা গল্প উপন্যাস নিয়ে কলকাতার সাহিত্যিকদের বেশি আমি মাতামাতি করতে দেখি না। মাতামাতি হয় না তা নয়। যেমন সুমন পাটারি বলে ওই ছেলেটি অসম্ভব ভালো
কবিতা লেখেন। উনি তো যুব সাহিত্য একাডেমি পেয়েছিলেন। ওই যুব সাহিত্য একাডেমির পরেই ওকে চিনতে পারি, তারপরে ফেসবুকে চিনি। ওর কবিতা অসম্ভব ভালো। আবার গল্প আসামের লেখক অনেকেই ছিলেন। শেখর দাস খুব ভালো লিখতেন, এখন তিনি কোথায় আছেন আমি জানি না। তারপরে ধরুন মিথিলেশ ভট্টাচার্য, তারপরে ধরুন ত্রিপুরার আছে, আমি পড়েছি ওই লেখক, এগুলো পড়েছি। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, যা শতবর্ষ হয়ে গেছে ওর লেখা পড়েছি, ওই ত্রিপুরার ম্যাগাজিনেই পড়েছি। এখন ব্যাপারটা যেটা হয়েছে, ত্রিপুরা তো ভৌগোলিক দূরত্বটা তো অনেক, ট্রেনে যাওয়া যায় না, প্লেন ছাড়া যাওয়া যায় না। মানে এখন তো ট্রেন যাচ্ছে। ও 48 ঘন্টা ট্রেন জার্নি হচ্ছে। এখন ত্রিপুরার সঙ্গে যোগাযোগটা অনেক কম আমাদের থেকে। ত্রিপুরা ঢাকার কাছে, এবং ত্রিপুরার আগে যে লেখকদের লেখা এখানে যে ছাপা হতো না, আগে কি হতো, সম্পাদকের দপ্তরে গিয়ে লেখা গিয়ে জমা দিতে হতো। এখন তো মেল টেল করে লেখা জমা দেয়, সম্পাদকের দপ্তরে যেতে হয় না। আমার মনে হয় আস্তে আস্তে অবস্থাটা পাল্টাবে। আর একটা ওই উত্তর পূর্ব ভারতের একটি মেয়ে বিদিশা চক্রবর্তী গত বছর যুব একাডেমি পেয়েছে কবিতার জন্য। তা এটা আমার মনে হয় ও বোধহয় শিলচর টিলচরের কোথাও। তা আবার ওই এখানে ওই যে আমাদের ত্রিপুরার এই কি বলে শিলচরে থাকেন, লেখেন খুব ভালো মহিলা, ওর বাড়িতেও আমি গেছি। না কিন্তু সেভাবে তো মানে যে কলকাতার যে মাতামাতিটা খুব কম ত্রিপুরার লোকেদের লেখা নিয়ে, এটা কেন বলে মনে হয়? দেখুন, যে সুমন পাটারি ছেলেটা যে কবিতা লেখে, ওর কবিতা অসম্ভব ভালো। ওই যে শিলচরের যে লেখিকা, উনি হচ্ছে ঝুমুর পান্ডে, খুব ভালো লেখেন, তাকে সবাই এখানে চেনে। আবার সুমন পাটারি যে পেল পুরস্কার, এবং ওর যে কবিতা পড়ে সবাই মুগ্ধ হয়েছে, ওর কথা ভালোই আলাপ আলোচনা হয়। এখন আস্তে আস্তে যেহেতু ইন্টারনেট এসে গেছে, এবং এই মানুষের বিভেদটা অনেকটা, এই দূরত্বটা কমিয়ে দিয়েছে ইন্টারনেট, বলে এখন কিন্তু পড়ছে। আগে তো যোগাযোগই ছিল না, পরে পড়বে কি করে লোকে। ত্রিপুরার লেখকদের এই যে অক্ষর পাবলিকেশন, ওরা ভালো ভালো বই বার করেন। ওদের দেবব্রত দেব ত্রিপুরার খুব ভালো লেখেন, দেবব্রত দেব, তো ওর লেখা পড়েছি। এখন আরো অনেক কারো কারো লেখা পড়েছি, সব নাম মনে থাকে না। যে বই পেয়েছি পড়েছি, সেই রকম যদি আকর্ষণীয় বই হয়, তা লোকে যে পড়তে চায় সে ঠিক খুঁজে বের করে পড়বে। হ্যাঁ, ত্রিপুরা ছোট্ট জায়গা, আর অনেকটা দূরের, তার ফলে যোগাযোগটা কম, সেই জন্যে এটা হয়েছে। এখন আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে, এটা ভাঙছে, এবং এই ভাঙাটা খুব ভালো। এটা যে ভেঙে যে ওখানকার ভালো লেখক কবিদের কবিতা এখানকার পত্রিকায় ছাপা হচ্ছে, তারা তাদের কথা বলছে, আলাপ আলোচনায় উঠে আসছে, এই তো আসছে, আসছে না তা নয়। অনেক দেরিতে হলো, কিন্তু হলো তো, শেষ অবধি হয়েছে, এটাই। শুরুর দিকে আপনি রহস্য গল্প লিখতে চেয়েছিলেন, কিন্তু এই গল্প দিকে না, একদিন সন্ধ্যেবেলা আমার মনে হচ্ছিল আগাথা ক্রিস্টি পড়ে, তখন চাকরি বাকরি পাইনি বাড়ি, মনে হচ্ছিল আগাথা ক্রিস্টি পড়ে আমি এতই প্রভাবিত হয়েছি, আমার গল্প লিখি, আমি একটা রহস্য গল্প লিখবো। তখন নানান এই লিখতে গিয়ে আমি একটা লিখলাম, সেটা একটা অ্যাবসার্ড গল্প হলো, তার মধ্যে ওই সমস্ত খুন খারাপির কোনো ব্যাপারই নেই। এবং আমি বুঝলাম যে গল্প হচ্ছে জাদু, গল্পের জাদু হচ্ছে গল্প কখনো পুরোটা জেনে গল্প লেখা যায় না। গল্প হচ্ছে কোন একটা বিন্দু থেকে আসে, একটা স্পার্ক থেকে আসে, এবং তারপরে গল্পটা আস্তে আস্তে তৈরি হয়ে যায়, লিখতে 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 লিখতেই গল্পটা হয়। এবং এই যে, এবং কোথায় গেল গল্পটা, সেটা তো আমি আগে ভাবিনি। মানে এটাই রহস্য, যেটা আমি লিখলাম সেটা আমি জানতাম না, আমার অবচেতনা হয়তো ছিল, কিন্তু লিখতে লিখতে সেটা এলো। এটা আমি মেলার দিকে ঘর গল্পটা ওইভাবেই লিখেছিলাম। আমি তো ওই জায়গাটা, তো গেলাম সেই জায়গাটা, ওটা একটা দুর্গম গ্রামাঞ্চল, হেঁটে হেঁটে প্রায় 45 মিনিট, 1 ঘন্টা 15-20 মিনিট হাঁটতে হতো, হেঁটে আমার ক্যাম্প অফিসে পৌঁছতে হতো। এই আমি যে হাঁটলাম, চারপাশে দেখলাম, দেখতে দেখতে যাচ্ছি,
এই এই যে আমার যাওয়াটা দেখতে দেখতে এটাই হচ্ছে বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে, দেখতে দেখতে যাচ্ছে, হয়ে গেল গল্প। এবং শেষটা যেভাবে হলো আমি তো সেভাবে তো লিখতে চাইনি, আমি এই বাবা আর মেয়েকে নিয়ে লিখতে গেছিলাম, লিখতে গিয়ে গল্প পাল্টে কোথায় চলে গেল। এটাই হচ্ছে গল্পের রহস্য। এই রহস্য এই রহস্য এমন রহস্য, এই রহস্যের কথা কেউ জানে না। আবার এই যে থ্রিলার রহস্য উপন্যাস এগুলো সব ছক বেঁধে কে খুনি টুনি সব ভেবেচিন্তে লেখে লোকে। হ্যাঁ, ওগুলোতে ওই সমস্ত আন্দাজের উপর ছেড়ে দিলে হয় না। ফলে ওগুলো সেই অর্থে হয় না এমনি। কিন্তু ফিওদর দস্তয়েভস্কির ওই যে ব্রাদার কারামাজোভ, সেই উপন্যাসের শেষ অবধি যে বাবাকে কে খুন করলো এই নিয়ে কত কৌতূহল, কিন্তু তার ভেতরে যারা জীবনের কথা, সেই সময় রাশিয়া, সেই সময় চার্চের যে কি প্রভাব রাশিয়ান সমাজে, সাধু সন্ন্যাসী সব মিলিয়ে এসে একটা বিশাল ব্যাপার, একটা মস্ত ব্যাপার হলো। তাই সেটা আর থ্রিলার বা ওই রহস্য উপন্যাস হইল না। তা এরকম আর কি, মানে গল্প উপন্যাসের রহস্য আর এই হচ্ছে আলাদা রহস্য। সে লিখতে লিখতেই সে রহস্যের সমাধান হয়, আগের থেকে জেনে শুনে লেখা হয় না। আপনার ডকুমেন্ট গল্পে একটা দুই বৃদ্ধ বৃদ্ধার অসহায়তার গল্প রয়েছে, তাদের কাছে নথিপত্র নেই। এইটা প্রাসঙ্গিক একটা সমস্যা, এটা নিয়ে আপনি কি বলবেন? নথিপত্র হয়তো ছিল, এই বয়সে, এত বয়সে এসে সেই নথিপত্রকে কোথায় চলে গেছে সেগুলো খুঁজে বেড়াচ্ছি, এবং শুনতে পাচ্ছে এটা না হলে এইটা হচ্ছে, ওইটা না হলে ওইটা হচ্ছে। মাঝখানে তো পুরো লোকে ভয় পেয়ে গেছিল। এগুলো হয়তো মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা, ব্যতিব্যস্ত করে অন্য যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যা থেকে দূরে সরিয়ে দেওয়া। এই যে নথিপত্রের কথা যেগুলো, যে লোকটা এত বছর ধরে বুড়ো বুড়ি বাস করছে এই দেশে, সে তার ভিতরে যদি ভয় ঢোকে, আরে বাবা আমাকে যদি তাড়িয়ে দেয়। এখন এইগুলো বাজারে চালু করে দিলে শাসকের পক্ষে সুবিধা হলো, ওই লোকটা ওইগুলো নিয়েই চিন্তা করবে, আর অন্য কিছু চারপাশে ঘটছে সেসব নিয়ে ভাববেই না। সেটাই হয়েছিল ডকুমেন্ট গল্পে। তো বৃদ্ধা ওইটাই তো মনে হয়েছিল ওদের, ওরা সেই পুরনো নথিপত্র থাকে না, কোন বাড়িতে কবে এসে উঠেছিল, তার ভাড়াটের রসিদ, সে রসিদ কোথায় গেছে, থাকে এসব যত্ন করে রেখে দেয় যে 1950 সালে এসে ঢুকেছে বা 52 সালে এসে ঢুকেছে, তারপরে প্রত্যেকটা রসিদ, প্রত্যেকটা সব যত্ন করে রেখে দিয়েছে যাতে 2015 সালে দেখাতে হয়। এটা কি সম্ভব? এটা হয় না, কিন্তু এটা হওয়াতে চেয়েছিল। আসামে তো এটা হয়েওছে। এটা ভালো না, দেশের পক্ষে, মানুষের পক্ষে ভালো না। সেটাই আমি মানুষের সেই অসহায়তার কথা লিখতে গেছি। এটা তো আমি মানুষের অসহায়তার কথা লিখি, এইটাই আর কি। আপনার রূপান্তর গল্পে কার্তিক একটি চরিত্র। এই কার্তিক শাহরুখ খানের মিমিক্রি করে। এবার তার বন্ধু মাধবও মানে চুরি করতে গিয়ে আত্মহত্যা করে। আবার এই মিমিক্রি করতে গিয়েই মাধবকে দেখে দেখে কার্তিকও আত্মহত্যা করে। এই গল্পে রূপান্তর গল্পটার নাম আপনি কি বোঝাতে চেয়েছেন? এই গল্পের মনস্তাত্ত্বিক জায়গাটা একটু তুলে ধরুন। এটা হচ্ছে ওর সাবস্টিটিউট হলো, ও যে চ্যাপলিনের সাবস্টিটিউট হয়ে ও দাঁড়াতো, ওই লোকটা, ওই যে কার্তিক, সে অনুকরণ করতে পারতো খুব ভালো মিমিক্রি, এবং চ্যাপলিন হয়ে দাঁড়াতো, হতে হতে বিভিন্ন লোককে অনুকরণ করতো, শাহরুখ খানকে অনুকরণ করতো, এমনকি যে লোকটা কি সাহা, যার কাপড়ের দোকান, বড় ব্যবসায়ী, তারও সে কিভাবে মর্নিং ওয়াক করতে যায় তারও অনুকরণ করত। তারপর কিন্তু মাধব মানে যে ছেলেটা সাহার অধীনে কাজ করে এবং সাহার 5 ফরমাস খাটে, সে তাকে অনুকরণ করার মতো সে কিছু ছিল না। কিন্তু সে যখন মিথ্যে চুরির দায়ে তাকে ধরিয়ে পেটানো হলো, সে যখন অপমানে চুপ করে গালে হাত দিয়ে বসে আছে, একদম চার্লি চ্যাপলিনের দেওয়া এর পরে বিভিন্ন ছবিতে এরকম, দ্য কিডেও বোধহয় এরকম আছে, বা এরকম চার্লি চ্যাপলিনের ছবিতে আছে, এরকম অপমানিত লোকটি এরকম বসে আছে, সেই দৃশ্যটা ওকে এতই করে, তখন সেইটাকে সে অনুকরণ করতে আরম্ভ করে এবং ওই মিমিক্রি তার মতো হয়ে উঠতে চেষ্টা করে, এবং সে তো দেখালো সেইটা। এরপরে এই ছেলেটার ভবিষ্যৎ কি, এই যে অপমানিত হলেও বলছে তোর বোনকে তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে
কয়েদিদের মধ্যে ছেড়ে দেবো, এই যে অপমান অসম্মান ভয়, তার থেকে সেই ছেলেটা সুইসাইড করতে পারে, ওর বদলে সুইসাইড করে দিল। তখন এটা আর মিমিক্রি হলো না, সে মাধবী হয়ে গেল। এটাই রূপান্তর। এটা বিদেশি কাগজে ছাপা হয়েছে, এটা অনুবাদ হয়ে দ্য কমন বলে আমেরিকার এক ম্যাগাজিনে ছাপা হয়েছে। গাঁও বুড়োর গল্প আপনাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে, কিন্তু এই পুরস্কারের আগে বাঙালি পাঠকের কাছে এই গল্প কতদূর স্বীকৃত হয়েছিল? অনেকেই পড়েছিলেন, হয়তো শ্যামল দাব তো পড়ে আমাকে কুবেরের বিষয় বইটা উপহার দিয়েছিলেন। মহাশয় দিয়ে এই গল্পটা পড়েই আমাকে ডেকে পাঠিয়েছিলেন, ৭৭ সালের কথা। তারপরে যারাই ওই গল্প পড়েছে আমাকে ওই গল্পের কথা বলেছে। তা এইটা এতদিন বাদে এটা অনুবাদ হয়েছিল, অনেক দিন তা পড়েছিল। তারপরে আমি ওই কাজাকিস্তান থেকে ফিরে আমি গল্পটা ওখান থেকে ওই দ্য কমনের সবকিছু জেনে, আমি তো বিদেশি কাগজ ফাগজ কিছু জানতাম না, ওখানে পাঠিয়ে দিয়ে তা আমি তো ওখানে ছাপার পরে তো ওএনডি প্রাইজ পেয়ে গেল। এটাই আর কি। গল্পটা পড়েছে অনেকে, বলেছে, বলতো, এখনো বলে, এবং এই বইটাও ওই নামে বইটাও বিক্রি হয় এখন। গল্পটা তোমার অন্য সংকলনেও আছে, আমার শ্রেষ্ঠ গল্পের মধ্যেও আছে। আপনি তো সাহিত্য একাডেমিও পেয়েছিলেন। ধ্রুবপুত্র উপন্যাসটা কিভাবে তৈরি করেছিলেন? সেই সময় মানসিক পরিস্থিতি কিরম ছিল? মানসিক পরিস্থিতি কি, ধ্রুবপুত্র আমি ওই উজ্জয়িনী বহুবার গেছি। উজ্জয়িনীতে আমার আত্মীয় থাকতেন, এখনো আছেন, তাদের বাড়িটাই আছে। আমি তার আগে উজ্জয়িনী নামে কোনো নগরে সত্যি সত্যি এক্সিস্ট করে কিনা তা সে বিষয়ে সন্দিহান ছিলাম। ভেবেছিলাম কালিদাসের কাব্যেই আছে। তারপরে উজ্জয়িনীতে যাই, গিয়ে ওই সমস্ত উজ্জয়িনীর ওই সমস্ত তার আগে মেঘদূতম পড়েছিলাম অনেকবার। আমি পড়েছিলাম এই কারণে যে আমি যেখানে যাই সেই জায়গাটা সম্বন্ধে জানতে চাই। উজ্জয়িনীর বিবরণ আছে মেঘদূতমে, মিলিয়ে নিতে চেষ্টা করছিলাম। তারপরে উজ্জয়িনীর বিভিন্ন রুইন্স টুইন্স, মানে ধ্বংসস্তূপ টুপ, ওই শিপ্রা নদী ওর ধারটার আশপাশটা ঘুরছিলাম। আমি ওখানে শুনেছিলাম যে ওখানে বৃষ্টিপাত কম হয় এবং বছরে 14 ইঞ্চি বৃষ্টি হয়, এবং গ্রীষ্ম দিনে অনেক সময়ই ইয়ে হয়, কি বলে, মিউনিসিপালিটি একদিন অন্তর একদিন ওয়াটার সাপ্লাই করে। দূরে একটা গম্ভীরা বলে লেক আছে, সেই লেকের জল আসে। গম্ভীরা তো আমার উপন্যাসের মধ্যে আছে, ওটা গম্ভীরা কালিদাসের মেঘদূতমেও আছে। তা সেইসব নিয়ে আমি একদিন বসে বসে শিবরাত্রিরে বসে ভাবতে ভাবতে ভাবলাম এটা হতে পারে, এখানে 14 ইঞ্চি বৃষ্টি হয়, খরা প্রবণ এলাকা, কাছেই রাজস্থান। তা এইখানে যে কালিদাস যে মেঘদূতম লিখেছেন, অপূর্ব বৃষ্টির বর্ণনা টর্ণনা, সেসব বৃষ্টি কোথায় গেল? তখনই আমার মাথায় হলো, আমি যদি উল্টো মেঘদূতমের উল্টো কিছু লিখি, খরায় পুড়ছে উজ্জয়িনী নগর, তার থেকে ধ্রুবপুত্র জন্মায়, এবং এতে প্রচ্ছন্নভাবে কালিদাস আছেন কিন্তু নামে নেই ওই ধ্রুবপুত্র নামটা, কারণ কালিদাস সম্পর্কে কিছু জানা যায় না। আমি একজন কিন্তু বড় কবি, এত বড় মহাকবি, আমি তার সঙ্গে তো আগডুম বাগডুম গল্প লিখতে পারবো না, আগডুম বাগডুম গল্প লিখতে পারবো না। ফলে আমি উজ্জয়িনীর পটভূমিতে কালিদাসকে নিয়ে এসেছিলাম ওই ধ্রুবপুত্র নামে। কালিদাস মনে হয় সেটা কোথায় হলো, শেষে একদম যখন মেঘদূতম পাঠ করবে সেই যুবকটি এসে মেঘদূতম নিয়ে আসে, সেই যুবকই হচ্ছে কবি। এবং তারপরে সেই মেঘদূতম বৃষ্টির মন্ত্র হয়ে বৃষ্টি নামতে আরম্ভ করলো। তখন হয়তো পাঠক ভাবতে পারে এ মহাকবি কালিদাস হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু ওইটার মধ্যে শিল্প সাহিত্য সবসময় একটা রহস্যের মধ্যে রেখে দেওয়ার দরকার। পাঠক কত রকম ভাবে ভাবতে পারে, পাঠক নিজের মতো ভাবে কিভাবে তৈরি করতে পারে নিজের একটা মতামত, সেই হিসেবেই আছে। আর আমি ওই উজ্জয়িনীর এবং তার আশপাশ সব জায়গা অনেকবার ঘুরেছি। ঘুরে কালিদাসের বর্ণনায় যে সমস্ত জায়গা আছে মেঘদূতমে, সেই সব জায়গায় আমি গেছি। গিয়ে আমি যাওয়াটা কেন, আমি যাইনি যে, যাওয়াটা হচ্ছে শুধুমাত্র নিজেকে ফিল করার জন্য, নিজেকে অনুপ্রাণিত করার জন্য, হ্যাঁ, নিজেকে নিজের ভেতরে বোধটা তৈরি করার জন্য, সেই জন্য যাওয়া। আমি যাওয়া মানে ওখানে গিয়ে এরকম টুকে টুকে নিয়ে এসে সেগুলো উপন্যাস লিখি।
উপন্যাসের মেতে, কারণ ওটা তো 2000 বছর আগের ভারতবর্ষ। ফলে সেই ভারতবর্ষকে তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু জায়গাগুলোকে যাওয়া এবং এই কালিদাস কি লিখেছিলেন সেই জায়গাটা এখন কেমন আছে, সেই বেত্রবতী নদীর তীর, তারপরে ওখানে একজন হলিউডের বলে একজনের স্ট্যাচু আছে, হ্যাঁ, যিনি বিষ্ণু উপাসনা করে তিনি বৈষ্ণব হয়েছিলেন, গ্রিক একজন ইয়ে গ্রিক দার্শনিক। তারপরে আরো দূরে সেই যে পাহাড় আছে, সেটা কালিদাসের উপন্যাসে আছে, নিচই পাহাড়। সেই পাহাড়ের যে গুহা, সেই গুহাগুলো, এগুলো সব কালিদাসের নিচই পাহাড় কালিদাসের মেঘদূতমে আছে। সেইগুলো আমি দেখেছি, দেখে আমি আর বোঝার চেষ্টা করেছি। তারপরে নিজেকে অনুপ্রাণিত করার মানে ওই ওই আবহে নিজেকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি, প্রবেশ করার চেষ্টা করেছি, করে লিখেছি। আর এই যে যে উপন্যাসের যে বর্ষার বিবরণ যে ইত্যাদি ইত্যাদি আছে, এবং ওই মেঘদূতমে যে অলকাপুরীতে যে ওই যক্ষের প্রেমিকা অলকাপুরীতে আছে, এবং যক্ষ বিন্ধ্য পর্বতে নির্বাসিত হয়েছে, এটা হচ্ছে ভারতবর্ষের প্রকৃত ভারতবর্ষের চিত্র। এই যে আমাদের যে কৃষিজীবী ভারতবর্ষের চিত্র, এটা মনে করতে হবে। এটা নিয়ে অনেক ভেবেছি। কৃষিজীবী ভারতবর্ষ মানে কি, ধরুন আমাদের বর্ষার সময় যখন চাষবাস শুরু হয়, ভারতের নানান জায়গায় সব চাষবাস করতে মানুষ চলে যায়। এই নামাল খাটে যারা, আমি এটা মেদিনীপুরে এই বাঁকুড়ায় দেখেছিলাম, বাসের মাথায় ভর্তি করে নামাল খাটতে যাচ্ছে গরিব মানুষ, এবং সেখানে পুরো বর্ষার সিজনটা সেখানে ধান রোয়া টোয়া করে আবার ফিরে আসছে। তখন বাড়িতে তো তার স্ত্রী একা থাকছে। এই যে বিরহ, এই যেমন গান আছে উত্তরপ্রদেশ শাওন ও রাতে, যদি এটা সব মেঘদূতের প্রভাবিত। ওই এই সমস্ত গান, এগুলো কিন্তু সবই কিন্তু মেঘদূতের প্রভাব, এবং এগুলো হচ্ছে কৃষিজীবী ভারতবর্ষের ছবি। তো একসময় তো মানুষ তো কৃষিই ছিল জীবিকা। এবং দেখবেন লরির পেছনে লেখাতে তুম কব আয়োগে, ওই যে লোকটা লরি চালক, সে বেরিয়ে গেছে লরি নিয়ে, তার বাড়িতে ফ্যামিলি পড়ে আছে, ও পেছনে লিখে দিয়েছে তুম কব আয়োগে, গাছের তলায় একটা মেয়ে বসে ভাবছে, সে তার হয়তো স্ত্রী বা প্রেমিকা, যে ভাবছে যে কবে ও লরি নিয়ে ফেরত আসবে। এই যক্ষপ্রিয়া মেঘ কে দূত হিসেবে পাঠাচ্ছে, যক্ষ বসে আছে বিন্ধ্য পর্বতে, আর ও আছে স্বর্গে অলকাপুরীতে, হিমালয়ের দিকে মেঘ যাত্রা করেছে। সেখানে ওই যক্ষ তো ওই রকম ভাবছে যে কবে আমি ওর কাছে পৌঁছবো, বা উল্টো দিক দিয়ে ভাবলে অলকাপুরীর যে যক্ষপ্রিয়া, সে ভাবছে কবে ফিরবে যক্ষ, কবে আমার কাছে আমার প্রিয় ফিরবে, এরকম ভাবছে। এই সমস্ত মিলিয়ে টিলিয়ে এইগুলো অনেক রকম ভেবেছেন। এইরকম ভারতবর্ষকে উপন্যাসটা গিয়ে আমি চিনতে চেষ্টা করেছিলাম, এবং সেটা চিনেছিলাম, কিছুটা চিনতে পেরেছি, ফলে লিখেছিলাম। এবং উপন্যাসটা তো এখনো নিয়মিত বিক্রি হয় এবং পাঠক নিয়েছে, খুব ভালো নিয়েছে, এবং একটা ক্লাসিক্যাল লেখা হিসেবে বলে লোকে এটা, এই উপন্যাসটিকে। আগেকার পাঠক আর এখনকার পাঠক কতটা পরিবর্তন দেখেন? পাঠক তো এখনো তো অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা বই কিনছে, তারা কি খারাপ পাঠক? আর তখনও এরকম বহুত খারাপ পাঠক ছিল। আমার পড়াতাম একটা বাড়িতে, সেই ছাত্রের বাবা শুধু কিরিটি রায় পড়তো, তাহলে আমি কি বলবো? এবার এখনকারও অনেক বহু লোক শুধু এই সমস্ত বড় বড় চোখ করে ভূত আর থ্রিলার খুঁজে বেড়ায়, আবার অনেক ছেলে মেয়ে আছে তারা এই সমস্ত ভালো ভালো বই খুঁজে তারা কিনে নিয়ে যায়। সুতরাং ওই একই, কিছু পাল্টায়নি। তখনকার ভালো ছিল এখন খারাপ তা নয়, তখনও ওই বসে বসে গালে হাত দিয়ে সারাদিন এই এই সন্ধ্যেবেলা দেখতাম তিনি কিরিটি রায় পড়েই যাচ্ছে। আমরা চলে এসেছি আমাদের আড্ডার শেষ পর্বে। আমরা জানতে চাইবো দাদার কাছে যে তরুণ কবিদের, তরুণ লেখকদের আপনি কি উপদেশ দেবেন? আমি উপদেশ দেওয়ায় বিশ্বাস করি না, আমি কারোর উপদেশ নিয়েও লিখিনি, ও আর কাউকে উপদেশও দিই না। কিন্তু একটা অভিজ্ঞতা আছে আপনার দীর্ঘ। সে যেমন দেখবে ভাববে সেই রকম লিখবে, এবং পড়বে,
লিখবে যত, পড়বে অনেক বেশি, এবং পড়বে মানে আমাদের ভারতীয় সাহিত্য, বিদেশি সাহিত্য যা পড়া উচিত সেগুলো পড়বে এবং নিজের মতো করে লেখার চেষ্টা করবে, এটুকুই বলতে পারি। আমাদের যে যা ভালো লেখা যা আছে, আহ, আমাদের বাংলা সাহিত্যেও যে সমস্ত লেখা আছে ভালো, সেগুলোও তারা পড়বে, পড়ে নিজেকে তৈরি করবে। নিজেকে তৈরি করতে হয়, এটা তৈরি করতে অনেক সময় লাগে। এই রাস্তাটা খুব সোজা রাস্তা নয়, এটা দীর্ঘদিনের পথ চলতে হবে এই রাস্তায় সবসময়, এবং ভবিষ্যৎটা অনিশ্চিত। কেউ হয়তো কিছুই পাবে না, হয়তো লেখা মাঝপথে লেখা ছেড়ে চলে যাবে, এরকম বহু লোক দেখেছি। আবার কেউ শেষ জীবন অবধি এতে থেকে যাবে এবং শেষ অবধি তিনি হয়েও উঠবেন একজন বড় লেখক, এটাই মনে হয় আর কি। ফলে আমার কোনো উপদেশ নেই, আমিও কারোর উপদেশে বিশ্বাস করি না, কাউকে উপদেশ দেওয়াতেও বিশ্বাস করি না। আজকে আমাদের দৈনিক আড্ডা এখানেই শেষ। হুম।